জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫টার পাঁচ। আর আজ জম্মু কাশ্মীর আমরা দেখলাম চেনাব নদীর দূরে একেবারে দুর্দান্ত সেতুর উদ্বোধন হলো, জম্মু কাশ্মীরে বন্দে ভারতের উদ্বোধন, এবং সেখানে একাধিক বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। নিঃসন্দেহে পাকিস্তানের প্রতি বার্তা তো বটেই, কিন্তু বিরোধীদের তরফেও নরেন্দ্র মোদীর তরফে একটা বক্তব্য দেয়া হলো, যেখানে নরেন্দ্র মোদীর বক্তব্যে অন্তত এমনটাই মনে হচ্ছে যে বিরোধীরা স্রেফ রাজনীতি করে গিয়েছে, উন্নয়নে তাদের কোনো মন নেই, যা হয়েছে তার আমলেই। এবং নরেন্দ্র মোদী একটা জায়গায় গিয়ে এরকমও বলছেন যে দীর্ঘদিনের জম্মু কাশ্মীরের যে স্বপ্ন ছিল তা সফল হলো তার হাত ধরে। এমনটা মনে হয় যেন তাকে এই আটকে থাকা কাজগুলোর জন্যই ভগবান জন্ম দিয়েছেন, তিনিই সেই কাজগুলো করবেন। অর্থাৎ উন্নয়নের একেবারে সরব দাবিদার নরেন্দ্র মোদী। প্রথমে বিরোধীদের ঠুকে কি বলেছেন তিনি সেটা আগে শোনাই। जो लोग अगड़े पिछड़े की राजनीति में डूबे रहते हैं, जो लोग दलितों के नाम पर राजनीतिक रोटियां सेकते रहे हैं, वो कौन लोग हैं जो आजादी के 7 दशक तक इन प्राथमिक सुविधाओं से वंचित रहे थे। ये मेरे दलित भाई बहन है, ये मेरे आदिवासी भाई बहन है, ये मेरे पिछड़े भाई बहन है। ये वो परिवार है जिनके लिए मोदी ने अपने 11 साल खपा दिए। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে কংগ্রেসের শক্তি মৈত্র রয়েছেন, তৃণমূলের কৃষাণু মৈত্র রয়েছেন, বিজেপির তরফ থেকে স্নেহায়ন রয়েছেন। আমি শুরুতে কৃষাণুদার কাছে যাই। কৃষাণুদা, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দাবি করেন, মানে তার হাত ধরে একাধিক প্রকল্প, যে প্রকল্প কেন্দ্র অনুকরণ করেছেন বলে দাবি করেন, কিন্তু আজকে নরেন্দ্র মোদী মোটামুটি ইঙ্গিত দিলেন যে অন্তত 11 বছর ধরে তিনি যেগুলো করেছেন, আপনারা যাদের যাদের বলেন যে দলিতমুখী, গরিবমুখী, সংখ্যালঘুমুখী, যাই হোক না কেন, প্রত্যেকটার ক্ষেত্রে নরেন্দ্র মোদী কাজ করেছেন। কি বলবেন? না, এটা তো এরকম ভাষণ তো উনি প্রায়শই দিয়ে থাকেন, কিন্তু ডেটা কি বলছে? আজকে উনার সরকারের যে ডেটা, এসসি এসটিদের উন্নয়ন নিয়ে ডেটা, আজকে দেখা যাচ্ছে যে আমি যদি শুধু এসসি এসটির কথাই বলি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ভারত সরকারের পরিসংখ্যান বলছে যে সব থেকে এসসি এসটিরা যেই সব রাজ্যে আক্রান্ত সবকটা বিজেপি শাসিত। এবং এসসি এসটিদের যদি আমি কম্পারেটিভ অ্যানালিসিস করি, তাহলে এসসি এসটিরা যদি সব থেকে ভালো কোনো রাজ্যে আছে বড় রাজ্যগুলোর মধ্যে, তাহলে অন্যতম রাজ্যের নাম হচ্ছে পশ্চিমবাংলা। এটা ভারত সরকারের, মোদী সরকারের ডেটা বলছে। আজকে এসসি এসটিদের উপর আক্রমণ, এসসি এসটিদের উপরে তাদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া বা তাদের ভুয়ো নাম ঢোকানো, এইসব ভুরি ভুরি অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলোতে হয়েছে। মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে এই গরিব প্রান্তিক মানুষদের জন্যে কোথাও বাথরুম, কোথাও বাড়ি তৈরি হয়েছে, কোথাও জলের কানেকশন নেই, কোথাও চাল নেই, মানে ছাদ নেই। তো এরকম ভুরি ভুরি পরিসংখ্যান আছে। আর সিকিউরিটি আপনি পরিসংখ্যান দেখুন, যে সুরক্ষা শুধু সিকিউরিটি প্যারামিটারসে, যে আজকে এসসি এসটিদের উপর হামলা, আক্রমণ, এসসি এসটিদের ধরে পিটিয়ে তার মুখে একটা অসভ্য কাজ করছে। কে করছে? কোনো সাধারণ লুম্পেন ক্রিমিনাল এলিমেন্ট না, বিজেপির নেতা। কোথায় দেখলাম চিত্রটা? এমপিতে দেখলাম আমরা, এই কয়েক মাস আগেই দেখেছি, তোমরাও হয়তো দেখিয়েছিলে। তো সুতরাং প্রধানমন্ত্রী এরকম গালভরা দাবি করেন, কিন্তু ওনার যে পরিসংখ্যানটা আজকে দেওয়ার কথা ছিল বা যেটা বুক চিতিয়ে বলার কথা ছিল, যে এই যে পেহেলগাঁও হামলাতে যারা দায়ী, যে 4 জন বা 6 জন জঙ্গি, তাদের কি হলো? তাদের কি আমরা শাস্তি দিতে পেরেছি? পাকিস্তানের মাটিতে হোক বা ভারতের মাটিতে হোক, তারা কি শাস্তি পেয়েছে? এই কথাটা তো মোদিজি বা ভারত সরকারের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আজকে 1 মিনিট, 370 তুলে নেওয়া দাবি উনি করেছিলেন, এবং তুলে নেওয়ার ফলে অনেক কিছু হবে উনি করেছিলেন। ডিমনিটাইজেশনের সময়, ডিমনিটাইজেশনের মারফতে জঙ্গিবাদ দমন হবে, সন্ত্রাসবাদ নিকেশ হবে, এটা ওনার দাবি ছিল। 370-এর পর 7 প্রজন্মের জন্য জঙ্গিবাদকে মাটিতে পুঁতে দেবেন দাবি ছিল অমিত শাহ। তা সত্ত্বেও কেন এই আক্রমণগুলো হচ্ছে? আচ্ছা,
আমি একেবারে স্নেহনের কাছ থেকে সব উত্তর নেব। শক্তিদার কাছে। শক্তিদার, যে ছবি আমরা আজকে দেখাচ্ছি, আজকে বলা যায় যে মানে দেশের মূল রেল যোগাযোগের মধ্যে কাশ্মীরে ঢুকে পড়লো, এটা তো ফ্যাক্ট শক্তিদা। এই নিঃসন্দেহে সেই 70-এর দশক থেকে এর একটা চেষ্টা চরিত্র চলছে, কিন্তু সাকসেসটা এলো নরেন্দ্র মোদীর আমলে। আমরা যদি জম্মু কাশ্মীরে গত কয়েক বছরের পরিসংখ্যান দেখি, রেল যোগাযোগ দিয়ে জম্মু কাশ্মীরকে মুড়ে ফেলা থেকে শুরু করে যাবতীয় বিষয়ে নরেন্দ্র মোদী তো কৃতিত্ব দাবি করতেই পারে। আমি শুধু এইটাও দেখি। দেখো সভ্যরাজি, ব্যাপারটা হচ্ছে কৃতিত্ব যে কেউ দাবি করতে পারে। কেউ বলে যে ভারতবর্ষ পৃথিবীর তৃতীয় শক্তি হবে, প্রথমে 27, এখন চলে গেছে 47-এ। আজকে 370 দ্বারা যেটা কৃষাণু বলল, দাবি করলেন, তুললেন, এবং 47-এ কি শক্তি চলে গেছে? না, 2047-এ নাকি আগামী বিকশিত ভারতবর্ষ হবে। তা যত দিন যাবে তত এটা পেছাতে থাকবে। আমি একটা একটা করে বলি। দাবি করা হচ্ছে আমি একটু পরিসংখ্যানটা বলি যে 1999 সালে কার্গিল হামলা, কান্দাহার হামলা 1999 সালে, পার্লামেন্টের অ্যাটাক 2001 সালে, গোদ্রা কাণ্ড 2002 সালে, অক্ষরধাম 2002 সালে, অমর যাত্রা 2002 সালে এবং 2017 সালে, উড়ি 2016 সালে, পুলওয়ামা 2019 সালে, পাঠানকোট 2016 সালে, পাহেলগাঁও 2025 সালে। এই সময় সরকারে কারা ছিল একটু বলতে হবে। যে বলে যে একদম 370 ধারা বিলুপ্তি করে কাশ্মীরের 7 প্রজন্মে আর কোনো জঙ্গি আনা হবে না, আজকে ডেফিনেটলি উন্নয়ন ভারতবর্ষের যে প্রান্তেই হোক সে প্রান্তে একটা কেন্দ্রীয় সরকার আছে। কেউ দাবি করে না যে আমি, একমাত্র মোদি হচ্ছেন। মানে তুমি বলছো ডেভেলপমেন্ট ন্যাচারাল প্রসেস। ডেফিনেটলি ডেভেলপমেন্ট। তাহলে বরকত সাহেব মেট্রো রেল করেছিলেন, তাহলে আমরা বলি যে বরকত সাহেবই দাবি? তা নয়। মানুষের প্রয়োজনের সময়ের সঙ্গে তাল মিলিয়ে জীবন জীবিকা নিয়ে এগিয়ে যেতে ভারতবর্ষকে, আজকে যে কথাটা আমরা জানতে চাই, আমরা কি আশা করেছিলাম? আমরা আশা করেছিলাম কাশ্মীরে দাঁড়িয়ে উনি ওই 5 জন, তাদের আমরা বারবার করে বলেছিলাম যে একটা পার্লামেন্টের অধিবেশন ডাকা হোক। আমরা তো তার পরের দিনই আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলাম, দেশ এবং জাতি যখন সংকটে, আমরা সারা পৃথিবীকে দেখাবো উই আর ইউনাইটেড। তার জন্যে অটল বিহারী বাজপেয়ীকে, পণ্ডিত জওহরলাল নেহরু যখন অটল বিহারী বাজপেয়ী দাবি করেন আমরা অধিবেশন ডাকিনি। কেন এগুলো হবে? মোদি এইটা বলুন যে উনি যখনই দূরদর্শনের সামনে আসেন, প্রচারের সামনে আসেন, ওনার রক্ত সিঁদুরে রূপান্তরিত হয়। আর সময় উনি কখনো বলেন যে আমি গরিব, কোট প্যান্ট পরে যে বেশভূষা পরেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী অনেকে ছিলেন, কে নেই? লোকে বলে যে শুধু ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, তা নয়। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন না? ডক্টর মনমোহন সিং ছিলেন না? পিভি নরসিমহা রাও ছিলেন না? ভারতবর্ষের উন্নতির জন্য, উদারীকরণের জন্য, ভারতবর্ষকে আগামী দিনের অর্থনৈতিক প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদক্ষেপ কোন প্রধানমন্ত্রী করেনি? কিন্তু কেউ কি বলেছে? আচ্ছা স্নেহন। না, শক্তিদা একটা খুব ভালো কথা বললো যে ডেভেলপমেন্টটা একটা ন্যাচারাল প্রসেস। তো এই ন্যাচারাল প্রসেসটা 2014-এর আগে কাশ্মীরে কেন ছিল না? এই কাশ্মীরের আগে 2014-এর আগে কাশ্মীরে মানে প্রতি বছর কতগুলো করে স্ট্রাইক করা হতো। এই কাশ্মীরে আমরা কোনোদিন কলকারখানার কথা শুনতে পেতাম? আজকে কাশ্মীরে প্রায় লাস্ট 5 বছরে 1200 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট হয়েছে। আজকে শ্রীনগরে মাল্টিপ্লেক্স হয়েছে। আজকে থিয়েটার হয়েছে কোথায়? বারামুলায় থিয়েটার হয়েছে, পেহেলগাঁওতে, পুলওয়ামায় থিয়েটার হয়েছে। আজকে ওখানে প্রায় 147টা নতুন ডিগ্রি কলেজ হয়েছে। আজকে বিষয়টা হচ্ছে এই যে চেনা ব্রিজ তৈরি করা হলো, কাশ্মীরকে রেলপথে গোটা ভারতের সাথে যুক্ত করা হলো। আজকে এমন অনেক এরিয়া আছে যেখানকার মানুষ শুধুমাত্র ভিডিওতে ট্রেন দেখেছিল, নিজের চক্ষে দেখতে পায়নি। যারা ওই গ্রামের বাইরে যারা বেরায় না, বয়স্ক মানুষ, তারা আজকে ট্রেন উপভোগ করবে। আমি বলছি এই কথাগুলো খুব বলা সহজ কথা, কিন্তু আমি বলছি প্রায় 60-65 বছর যারা সরকার চালিয়েছে তারা কাশ্মীরে এই কাজগুলো করে আসতে পারেনি কেন? আর কাশ্মীরে আক্রমণের কথা বলা হচ্ছে, আরে কাশ্মীরে আক্রমণ 2014-র আগেও হয়েছিল। কাশ্মীরে 1993 সালে 8 জন পর্যটককে কিডন্যাপ করে নিয়ে চলে গেছিল, আজ অব্দি তার খবর পাওয়া যায়নি। কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের এক্সোডাস কিভাবে হয়েছিল সেটা গোটা বিশ্ব জানে। আজকের তফাৎটা কথা জানেন? আজকের না স্নেহ, যেটা বক্তব্য কৃষাণুদার বা শক্তিদার দুজনেরই,
370 তুলে নেওয়ার পরে যে কাশ্মীর শান্ত, এই দাবিটা করা হয়েছিল, সেই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এই যে তুমি বললে এত ইনভেস্টমেন্টের কথা, আজকে কাশ্মীরে এই যে জঙ্গি সংগঠনগুলো, এদের তো একটা বক্তব্য হচ্ছে যে আমি বাইরের কারো এসে কাশ্মীরে কাজ করতে দেব না। বেছে বেছে ভিন ধর্মের পরিযায়ী শ্রমিকদের মারা হয়েছে, বেছে বেছে কাশ্মীরি পণ্ডিত যারা কাজ করতে এসেছিলেন তাদেরকে আবার আক্রমণ করা হয়েছে। তুমি এক্সোডাসের কথা বলছো, কাশ্মীরি পণ্ডিতের ওপর আক্রমণ 370 দ্বারা লোপ পাওয়ার পরেও হয়েছে। তোমাদের আমলে এটা কেন হবে? এটা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে। দেখো, আমি তোমাকে প্রথমেই বললাম যে কাশ্মীরে জঙ্গি আক্রমণ 2014 বা 370 দ্বারা বিলুপ্তের পরে হয়েছে, এমন না আগেও হয়েছে, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা তোমায় আমি কোথায় বলি? ডিফারেন্সটা হচ্ছে এই যে আমি এতগুলো তথ্য দিলাম, এই তথ্যগুলোতে কি হয়েছে? ওখানে পর্যটক বেড়েছে, প্রায় 2 কোটির ওপর পর্যটক লাস্ট 2 বছরে গেছে। তাতে কি হয়েছে? মানুষের মধ্যে ব্যবসা বাণিজ্য চিন্তা হয়েছে। ডিফারেন্সটা কোথায় জানো? 370 যারা ওঠার আগে আর পরে। 370 দ্বারা ওঠার আগে ওখানে মানুষ পাথর বৃষ্টি হতো, ওখানে বন্ধ হতো, আর ওখানে 370 দ্বারা উঠে যাওয়ার পরে যখন জঙ্গি আক্রমণ হচ্ছে, তখন ওখানকার স্থানীয় মানুষ ওখানে ক্যান্ডেল লাইট মার্চ করেছে জঙ্গি আক্রমণের বিরুদ্ধে। ওখানে যারা আহত হয়েছিল তাদেরকে ওখানে স্থানীয়রা কাঁধে করে ঘোড়ায় করে নিচে নামিয়ে এনেছে। আজকে ওখানে একটি যুবক সে ওইখানকার মানুষকে, ওই পর্যটকদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়েছে। কাশ্মীরে কিন্তু, হ্যাঁ তুমি বলতে পারো কাশ্মীরে কি তার মানে স্নেহ বিচ্ছিন্নতাবাদ একদম শেষ হয়ে গেছে? না, 70 বছর ধরে যে বীজ বোনা হয়েছে তা একদিনে শেষ হয় না। কিন্তু কাশ্মীরের কিন্তু চিত্রনাট্য পাল্টাচ্ছে, কাশ্মীরের মানুষের মনোভাব পাল্টাচ্ছে। কিন্তু এই যে উন্নয়নের যে সওয়াল, শক্তিধর বা কৃষ্ণদা বলছে এটা একটা রিলে রেসের মতন না, একার কৃতিত্ব নেওয়ার তো কিছু নেই। হ্যাঁ, একার কৃতিত্ব নেওয়ার কিছু নেই, কিন্তু এইখানে যেখানে 2014 অব্দি কাশ্মীরের জিএসডিপি অনলি 1 লাখ কারোর ছিল, সেখানে প্রায় 2.5 লাখ কারোরে গিয়ে পৌঁছেছে। আজকে ব্যবসা বাণিজ্য যে পর্যায়ে বেড়েছে কাশ্মীরে, আজকে প্রায় 50টা ফিল্মের শুটিং হচ্ছে, আজকে F4 রেসিং ইভেন্ট হচ্ছে। আজকে তুমি ভাবতো না আমাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তোলে এরা, ঠিক আছে? আজকে তোমার লালচকে মহরমের যেরকম তাজিয়া বেরাচ্ছে, সেরকম ভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করা হচ্ছে। এইগুলো আজকে 2014 আগে হতো না কেন? তুমি আমাদেরকে প্রশ্ন করার আগে যারা এই প্রশ্নগুলো করছে তারা উত্তরগুলো দিক যে 14 আগে তোমরা এগুলো করতে পারোনি কেন? আমি স্নেহানকে বলছি, স্নেহান অতিশয়োক্ত করছে অনেক ব্যাপারে, হয়তো ওদের কাছে একটু ভ্রান্ত তথ্য আছে। আমি বলে দিই, আমি দীর্ঘ 10-12 বছর কাশ্মীর স্টাডি সার্কেলের একজন সক্রিয় সদস্য থেকেছি। আমি জানি ওখানে এই যে সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদের মূল একটা ডেফিনেশন আছে, যেটা কাশ্মীর ভ্যালি সেন্ট্রিক। এর বাইরে যদি আমি আজকে পুঞ্জ বা বাকি অংশগুলোকে দেখি, যেগুলো কার্গিল, দ্রাস, বাটালিক, এইসব অঞ্চলে কিন্তু বাকরওয়াল মুসলিম যারা থাকে বা অন্যান্য হিন্দু কমিউনিটি, পণ্ডিত কমিউনিটিতে, তাদের মধ্যে এই জিনিসটা আগেও ছিল না, উন্নয়নও ছিল। এবং আমার মনে আছে হিলকাকা রিজনে কংগ্রেসের আমলেও সেখানে জঙ্গিদের দমন করার জন্যে অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে এম্পাওয়ার করা হয়েছে। আডবাণীজির আমলেও তাদেরকে এম্পাওয়ার করা হয়েছে। তো এটা নতুন কিছু না, লাদাখেও আলাদা ব্যাপার। কাশ্মীর ভ্যালি সেন্ট্রিক বিচ্ছিন্নতাবাদ এটা আগেও ছিল এবং এটাকে অন্যভাবে অ্যাড্রেস করে। আমার বক্তব্য হচ্ছে 370-এর নামে যে এত বড় বড় ইকোনমিক ডেভেলপমেন্টের ফিরিস্তি দেওয়া হলো। তোমার মনে আছে লাদাখে একটা স্পেশাল ইকোলজিক্যাল ডিমান্ডস আছে। সোনাম বাংচুকের দীর্ঘ পথ চলা, সেখানে দিল্লিতে আসা দাবিপত্র নিয়ে সেটাকে অস্বীকার করে দেওয়া, তাদের সরকারের পক্ষ থেকে তাদের সাথে মিটিং করতে অস্বীকার করা, তারপরে ওনার যে অনশন, এই সবগুলো আমরা দেখেছি। তার কারণ হচ্ছে এই ব্যবসাগুলো কারা পাচ্ছে? এটা কি স্থানীয় কাশ্মীরিরা পাচ্ছে? আজকে তো বিজেপির উন্নয়নে, অযোধ্যার মানুষদের স্টেক নেই, সেখানকার মানুষ বলছে। বেনারসের উন্নয়নে বেনারসের মানুষদের স্টেক নেই। গুজরাট থেকে মানুষ এসে ওখানকার অটো স্ট্যান্ড চালাচ্ছে। না, তুমি যে অভিযোগটা তুলছো, এই অভিযোগ তো মানে ওখানকার যারা সন্ত্রাসী সেই একই অভিযোগ তো, যে ডেমোগ্রাফি যে পরিবর্তন করার চিন্তা করে। মানে কি হলো? আমি আমার মাকে মা বলি, কোন সন্ত্রাসী তার মাকে মা বললে কি আমি সন্ত্রাসী হয়ে গেলাম? এটা কি রকম আর কি বিজেপি মার্কা যুক্তি হলো? আমি আরে মানে তুমিও তোমার মাকে মা বলো, কোন জঙ্গি যদি তার মাকে মা বলে তাহলে কি তুমি আর জঙ্গি এক হয়ে গেলে? তুমি নির্দিষ্ট বিজেপি মার্কা যুক্তি দিও না। তুমি নির্দিষ্ট আমি পরিষ্কার বলছি, এই লাদাখ অঞ্চলে যে মিনারেল বেস যে উন্নয়নের কথা বলা হচ্ছে, যে কারা ইনভেস্ট করেছে, তুমি একজন ভারতীয় নাগরিক, আমি বলছি কি বলছি, কথা ওকে বলতে দাও। তোমার
শ্রেয়া, আসবো, চেয়েছে। আসবো, মিনিট। আসবো। এই আরে দুজনে একসাথে লড়ছেন, ঠিক আছে, এত বড় করে বলতে পারবে। আসবো, জানি আপনারা আসবো। জোচ্চুরি। আমার সময় কিন্তু খুব কম, খুব তাড়াতাড়ি, খুব হবে না, তাড়াতাড়ি। ওটা বলে বিরোধীদের দেবে। কণ্ঠ রোধ করার এত উৎসাহ কেন? না, না, আমি বলছি, কংগ্রেস আমি আপনাদের শুনে- লড়ছে, সেটাকে আমি- অভিনন্দন আরে জানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা, জানো এখন বিষয়টা হলো যে এই লাদাখ অঞ্চলে, যেটা একটা ইকোলজিক্যালি ফ্রেজাইল এলাকা, যেখানে এনভায়রনমেন্টে ফোকাসড উন্নয়ন হওয়া উচিত, সেখানকার মানুষ বলছে সোনাম বাংচুক অনেক বিজেপি নেতা মন্ত্রীদের থেকে অনেক বেশি পণ্ডিত, অনেক বেশি একজন অভিজ্ঞ ব্যক্তি, তিনি বলছেন, তার সাথে লোকজন বলছে যে এটা ইকোলজিক্যাল ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে, যার জন্য তুমি দেখো আজকে উত্তরাখণ্ড, হিমাচলে পরের পর ল্যান্ডস্লাইড, এই যে টানেলগুলো বানানোতে কত ল্যান্ডস্লাইড হলো, আজকে কারা এই মাইনিং কন্ট্রাক্টগুলো পাচ্ছে, আজকে কাশ্মীরে 370 কি কাশ্মীরিদের ভালোর জন্য তোলা হয়েছিল, নাকি সেখানে এই বৃহৎ শিল্পদেরকে নিয়ে গিয়ে তাদেরকে মাইনিং কন্ট্রাক্ট পাইয়ে দেওয়া? এটা তো ভারত জুড়ে হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি যে কারা পোর্ট পাচ্ছে, কারা এয়ারপোর্ট পাচ্ছে, এইগুলো তো আর রাগ ঢাক করার জায়গা নেই। একদম focused নরেন্দ্র অভিযোগ, মোদী কৃষ্ণদার- তাদের প্রতিনিধিত্ব কৃষ্ণদার করে। কিন্তু একেবারে আর focused আজকে- অভিযোগ। আজকে আমি যদি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখি, ছাড়ো কি আম্বানির গ্রোথ হয়েছে, আদানির কি গ্রোথ হয়েছে, সাধারণ মানুষের তাতে কিছু এসে যায় না। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কোথায় কাশ্মীর দাঁড়িয়ে আছে, আর পশ্চিমবাংলা কোথায় দাঁড়িয়ে আছে, আচ্ছা। গুজরাট কোথায় দাঁড়িয়ে আছে, তুই মাপকাঠি দাও। আমার 4 মিনিট আছে, আমাদের 4 মিনিট সময় আছে, 4 মিনিট সময় আছে। আমি অ্যান্সারটা দিইনি। বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন বলছে যে স্বরোজগারের কথা, স্থানীয় লোকদের স্বরোজগারের কথা, সেই সময় দীঘায় যে জগন্নাথ মন্দির বানিয়েছে তার স্থানীয় লোকরা বলছে যে ওখানে যে আমাদের দোকানগুলো ছিল সেখানে দোকানগুলো তুলে দিয়েছে, এমনকি ওখান থেকে বাইরে থেকে লোক এসে কাজ করছে, আমরা জায়গা পাচ্ছি বাইরে না। থেকে মানে? আমি কষ্ট করি এরকম আছে, আমি আপনাকে ভিডিও বাইরে দেখিয়ে দেবো। বাইরে থেকে কোথায়? বিহার থেকে ওখানে আনছে। BJP, বাইরে থেকে না, কোথা থেকে আনছে না তৃণমূল কংগ্রেস জানে। সকলে বলছে, কিন্তু সকলে কিন্তু বলছে। বিষয় হচ্ছে, আমি এবার বলে দিচ্ছি, কোথা থেকে তৃণমূল আনছে? কংগ্রেসের দাবি, আমি আপনাকে তোমাকে ভিডিও পাঠিয়ে দিতে পারি, ভিডিওতে কালকে বিক্ষোভ দেখিয়েছি ওখানে জগন্নাথ মন্দিরের বাইরে স্থানীয় মানুষ। এটা বিজেপি বিষয়টা তৈরি হচ্ছে করা। এটা আমি তাকে তৈরি বুঝাবো, করা। কৃষাণুদাদের বক্তব্য হচ্ছে, আমি ধরে এর নাও মধ্যে সব্যসাচীদা তুমি একজন গত ভারতীয়, 2 মাসে অন্তত তুমি 3 বার পশ্চিমবাংলায় আমি বসবাস করো, ঠিক আছে, কিন্তু তুমি গিয়ে কাশ্মীরে একটা জমি কিনতে পারবে না। কেন? কাশ্মীরটা কি ভারতবর্ষের বাইরে? এই যে বিচ্ছিন্নতাবাদ, এই যে বিচ্ছিন্নতাবাদের সেন্টিমেন্টটা, আমি টেকনিক্যালি ইচ্ছা করলে দার্জিলিং এ জমি কিনতে পারি না, আমি টেকনিক্যালি ইচ্ছা করলে দার্জিলিং এ জমি কিনতে পারি না স্নেহায়ন। সব জায়গাকে মুড়ি মিশিয়ে এক করে ফেলে তো মুশকিল। আমি এই তর্কে যেতেই চাইছি না, আমার সময় খুব কম। আচ্ছা শক্তিদা কিন্তু তুমি একটা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট, আচ্ছা শক্তিদা লঞ্চ করতে পারো, সেখানে কিন্তু আমাদের স্থানীয়রা কাজ করবে, তাতে বাধা কংগ্রেসে। 1 মিনিট দাও। 370 তুলে নিয়েছে কাশ্মীর থেকে, খুব ভালো কথা। আবার নাগাল্যান্ডে নতুন করে 371 নিয়ে ওখানকার বিচ্ছিন্নতাবাদীর সাথে এই সরকার নতুন ভাবে প্রয়োগ আচ্ছা করছে। শক্তিদা কে বলেছে এই ভুল করতে রোল? আরে তুই দেখো, আরে শক্তিদা কি বলছো? শক্তিদা দেখো লড়াই সেই কিন্তু তৃণমূল বিজেপি করছে, কংগ্রেসকে বাধ্য করে রাখছে। আমি একটা কথা বলি, যে যেটাকে বলা হয় যে মিনি সুইজারল্যান্ড, খুব ভালো, 370 উঠেছে, 3 টায়ার, যেখানে সিকিউরিটি, ওরা হেঁটে হেঁটে এলো, কেউ বলছে যে আবার কালমা দেখে আইডেন্টিফাই করে মেরে দিল, মেরে তারা হেঁটে হেঁটে পাকিস্তানে চলে গেল। আমার বক্তব্য হচ্ছে এইটা আগে স্বীকার করুক যে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, আগে স্বীকার করুন যে এত, আরে ছাব্বিশ আবার কেন আবার বলছো, আরে আবার বলছো আরে আরে অমিত শাহ প্রথম দিনই, অমিত শাহ আরে দাঁড়াও আমরা দাঁড়াও, আরে বলতে দাও, আরে বলতে দাও, আরে কথা বলতে দেবে না। আমার সময় একদম এবার কম, একদম একটা কম। কথা বলে দিই, সবচেয়ে বড় কথা হচ্ছে কাশ্মীরের যুদ্ধ। তাহলে আমার একটাই প্রশ্ন, যুদ্ধটা সিজফায়ারটা কোথা থেকে হলো? কে বলেছে ভারত থেকে? আরে ট্রাম্প রাহুল গান্ধী তো বলছে, রাহুল গান্ধী তো বলছে নরেন্দ্র সারেন্ডার। রাহুল গান্ধী তো ইউকে গিয়ে বলেছিল যে আমেরিকার ইউরোপিয়ান ইউনিয়ন ভারতবর্ষে ইন্টারফেয়ার করছে না কেন? ভারতের ডেমোক্রেসি শেষ হয়ে যাচ্ছে। কে বলেছিল? ভারতকে সারেন্ডারের কথা কে বলেছিল? 1995 সালে নিউক্লিয়ার টেস্ট আমেরিকার উপরে কারা বুঝিয়ে দিয়েছিল? আজকে সারেন্ডারের কথা বলছে। আচ্ছা আমার কাছে আমার সময় প্রায় শেষ, 1 মিনিট সময় আছে, 20 সেকেন্ড করে প্রত্যেককে, ঠিক আছে কৃষ্ণদা 20 সেকেন্ড। দেখো আমি আবার বলছি যে
10 বছর 11 বছর একটা বড় সময়, বিশাল বড় সময়। তুমি পশ্চিমবাংলা দেখো, আমরা 14 বছরের একটা বিশাল লম্বা ফিরিস্তি দিতে পারি। কত মানুষকে আমরা দারিদ্র সীমা থেকে তুলে আনতে পেরেছি, এটা ভারতের সরকারের স্বীকৃতি পেয়েছে। আজকে ল অ্যান্ড অর্ডারে ভারতের সরকার স্বীকৃতি দিতে বাধ্য হচ্ছে, বিজেপি যতই বিরোধিতা করুক। কিন্তু মোদিজি 10 বছরের দেশের কি উন্নয়ন করেছে? বেকারত্ব থেকে সবকিছু থেকে আমরা পিছিয়ে। খুব সংক্ষেপে, আমি খুব সংক্ষেপেই বলছি, নরেন্দ্র মোদী বিভিন্ন রকম বক্তৃতাতে উনি প্রথম স্থান অধিকার করেন। ভারতবর্ষের সভ্যতা, ভারতবর্ষের প্রযুক্তি, ভারতবর্ষের বিজ্ঞান, ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের জিডিপি গ্রোথ কোন জায়গায় 1 ইঞ্চি এগিয়ে নিয়ে যেতে পারবেন। 10 সেকেন্ড। ভারতবর্ষের জিডিপি গ্রোথ, আজকে ভারতবর্ষ 4th বৃহত্তম অর্থনীতি, সেটা গোটা বিশ্ব সম্মান করছে। সম্মান করতে পারছে না কারা? কংগ্রেস। যাদের সহ্য হচ্ছে না, যারা দেশটাকে 60 বছর ধরে পিছিয়েছে, আজকে দেশ এগাচ্ছে, এটা কংগ্রেস তৃণমূলের পছন্দ হচ্ছে না। আজকে বিজেপি বিরোধীতা, একটা জিনিস দেখুন, বিজেপি বিরোধীতা কংগ্রেস তৃণমূল একই। সময় একদম শেষ। একের বিরুদ্ধে সময় একদম শেষ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।